দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সমস্যার জায়গা একটা বড় সড়ো সমস্যার জায়গা আছে কি, প্রচুর 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 তথ্য, এত বেশি তথ্য, রাইট, তোমার মাথায় হ্যাং করে যাবে এত বেশি তথ্য। তো সমস্যার জায়গাটা হচ্ছে কি, যেগুলো লেস ইম্পর্টেন্ট থিওরি বা লেস ইম্পর্টেন্ট বলে যেগুলো মনে হয় সেইগুলো মাথায় ভরে রাখাটাই মুশকিল। সেগুলোকে তোকে ইন্টেনশনালি তোকে একটু ওভারলুক করতে হবে, মানে জান জিনিসটা জান, কিন্তু মাথায় স্টোর করে নিস না লেস ইম্পর্টেন্টগুলো। সব দিকে বেশি স্টোর করতে হবে ইম্পর্টেন্টগুলো, মানে পরীক্ষা দৃষ্টি, কারণ আলটিমেটলি তুই জানিস অনেক, কিন্তু তোকে তো পরীক্ষা দিতে হবে না, পরীক্ষাতে তোকে প্রমাণ করতে হবে দিস আই নো। এবং পরীক্ষাতে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারই সংখ্যা হচ্ছে 600টা থেকে 700টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 600 to 700 গুরুত্বপূর্ণ প্রশ্নের সংখ্যা বলছে। আর যদি বলিস যে লেস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কয়েক হাজার হয়ে যাবে, 1-1.5 হাজার হয়ে যেতে যাবে, লেস ইম্পর্টেন্টটাকে অ্যাড করে দিস। তাহলে আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গাটা বলছি, সেটাকে আমি বলছি ঠিক আছে 600 তুই ছেড়ে দে, 300 তো কর, 300টা প্রশ্ন কর, 300টাতে করতেই হবে। 300টাও যদি না করিস তাহলে আর তো হবে না কিছু। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমরা যেটা চাইছি 30-এ 30, 30 আউট অফ 30, এটার জন্য তো 300টা করতেই হবে তোমাকে। তো কিছু প্রশ্ন উত্তর করা আছে যেগুলো বারবার পরীক্ষাতে এসছে, সেইগুলোও করতে হবে। আর কিছু নতুন যেগুলো একবার আসেনি কিন্তু ইম্পর্টেন্ট, কেন আসেনি নোবডি নোজ, ঠিক আছে, কিন্তু সেটা আসতে পারে, সেইগুলো তোমাকে রেডি করতে হবে। বুঝতে পারলে কি না? যেগুলো এসে গেছে গত 20 বছর ধরে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেইগুলো তো তুমি রেডি করলেই, সেটা তো তোমার করতেই হচ্ছে রেডি। সেটার জন্য আমাদের ম্যাটেরিয়ালস রেডিও আছে, উই ডু, কিন্তু সেটা ছাড়াও আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা তোমাকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ফর দ্যাট অলসো। আমি কয়েকটা প্রশ্ন করছি আজকে, নিজের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করো, কারণ এগুলো পড়ানো হয়েছে। আর যদি না বলতে পারো কোনো অসুবিধা নেই, বলবে শুধু। বেদেকে নিজের ভাষায়, এখন আমি কোনো বইয়ের ভাষা চাইছি না, একদম সংজ্ঞা ডেফিনেশন ওইটা চাইছি না। এখন শুধুমাত্র আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, সেখান থেকে উত্তর দেওয়া যায়। বেদেকে কেন আমরা মনে রাখি? বেদে, ওয়াই ইজ বেদে রিমেম্বার? হ্যাঁ, উনি একটা ঐতিহাসিকের মতো কাজ করেছেন, বুঝতে পারলে কিনা? কি লিখেছেন? সেলেস্টিয়াল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল লিখেছেন বেদে। বেদে কিসের জন্য বিখ্যাত? সেলেস্টিয়াল পিপল, সেলেস্টিয়াল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, সেলেস্টিয়াল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, এইটা ভেরি গুড। আচ্ছা, বেদের লেখা থেকে কার কথা পাই আমরা? কিডমন। কার কথা পাবো? কিডমন, সিনিউল, এই সমস্ত কথাগুলো বেদের কাছ থেকে আমরা পাই, মূলত কিডমন, ঠিক আছে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে যে ব্যাটেল পোয়েমগুলো ছিল, ব্যাটেল পোয়েম মানে হিরোইক পোয়েম, যুদ্ধের কবিতা বা যে কবিতার মধ্যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটাকে ব্যাটেল পোয়েম বলা হয়। অ্যাংলো স্যাক্সন যুগে যে ব্যাটেল পোয়েমগুলো ছিল তার দুটো উদাহরণ দাও। দ্য ব্যাটেল অফ ব্রুনানবার্গ, দ্য ব্যাটেল অফ মেলডন, ফাইট অ্যাট ফিন্সবার্গ, ঠিক কিনা? এই সমস্ত। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগটাতে 4 ধরনের রাফলি লেখাজোখা হয়েছে: হিরোইক পোয়েম, এলিজি, রিলিজিয়াস পোয়েম আর প্রোজ, ঠিক? রাফলি 4 ধরনের। তো অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েমগুলো কি কি বলে দাও? ব্যাটেল অফ মেলডন, ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ফাইট এট ফিন্সবার্গ, উইথজিট, ওয়ালজিহা, নাকি? এই সমস্ত। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের কিছু এলিজির নাম বলে দাও, মানে দুঃখের কবিতার কথা বলে দাও। হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস কমপ্লেন্ট, দ্য রুইন, উলফ অ্যান্ড এডওয়াচার, দ্য সিফারার, ডিওটস লেমন, ওয়ান্ডারার, ঠিক আছে? এত কিছু রয়েছে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের কোন দুঃখের কবিতার মধ্যে কোনো মেয়ে দুঃখ প্রকাশ করছে? ওয়াইফস কমপ্লেন। দেখো, এইভাবে কোশ্চেন টার্ন হতে পারে। অ্যাংলো স্যাক্সন যুগে কোন দুঃখের কবিতার মধ্য দিয়ে একটা ছেলে আবেগ প্রকাশ করছে কিন্তু তুলনামূলকভাবে আবেগটা সংযমপূর্ণ? হাজব্যান্ডস মেসেজ। কি হবে? হাজব্যান্ডস মেসেজ। কোন অ্যাংলো স্যাক্সন এলিজির মধ্যে আমরা লাভ ট্রায়াঙ্গেলের কথা পাই? উলফ অ্যান্ড এডওয়াচার। কি নাম? উলফ অ্যান্ড এডওয়াচার। কোন অ্যাংলো স্যাক্সন এলিজির মধ্যে, এলিজি মানে দুঃখের কবিতা, এলিজির মধ্যে আমরা একটা শহরের ধ্বংসের কথা পাই?
দ্য রুইন, বাথ নগরীর ধ্বংসের কথা আছে। কোন অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েমের মধ্যে আমরা হেরে যাওয়া যুদ্ধেরও কথা পাই, হেরে গিয়েও সেলিব্রেট করেছে? ব্যাটেল অফ মেলডন। এই যে প্রশ্নগুলো বলছি, কতবার যে ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে এসছে কোনো ঠিক নেই। তাহলে তুই ছেড়ে দে সমস্ত কিছু। তোর কি কমন সেন্স থেকে মনে হয় না যে ইউনিভার্সিটি যেটা দুবার তিনবার, কল্যাণী ইউনিভার্সিটি দুবার তিনবার রিপিট হয়েছে, সেটা আমাদের ইউনিভার্সিটিতে আসতে পারে? নাকি তোর মনে হচ্ছে এসকেবিতেই যেটা এসছে সেটাই আসবে? অমনি তো নয়। অন্য ইউনিভার্সিটি দিচ্ছে মানে দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তার মানে বাকি ইউনিভার্সিটিগুলো থেকে পিক আপ করা হয়েছে কোয়েশ্চেন্সগুলো, আমাদের তো নিয়েইছি, ছেড়ে দে। বাকিগুলো থেকেও এইভাবে তোকে রেডি করতে হবে। আচ্ছা যাই হোক, বলছে অ্যাংলো স্যাক্সন যুগের যে দুটো কবি ছিলেন, অ্যাংলো স্যাক্সন যুগের দুজন কবি ছিলেন, সেই কবির নাম কি? কিডমন এবং সিনিয়র। কি নাম? কিডমন এবং সিনিয়র। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে যে প্রোজ রাইটারদের কথা পায়, যারা কবিতা লেখেননি, মূলত প্রোজ রাইটিং করেছেন, এইরকম দুটো তিনটে লোকের নাম বলো। দেখো কত সুন্দর উত্তর দিল, অ্যালফ্রেড উলফস্টার এবং কিং অ্যালফ্রেড। ভেরি গুড, কিং অ্যালফ্রেড। এবার কিং অ্যালফ্রেড যিনি ছিলেন, তিনি রাজাও ছিলেন, আবার লেখাজোখাও করেছিলেন। কিন্তু কিং অ্যালফ্রেড 5টা ট্রান্সলেশন ল্যাটিন থেকে ইংরাজিতে ট্রান্সলেট করেছিলেন। 5টা লেখাকে, ভালো ভালো বইকে ল্যাটিন থেকে ইংরাজিতে ট্রান্সলেট করেছিলেন কিং অ্যালফ্রেড। সেই 5টা লেখা আমাকে বলে দাও। প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওরিশাস, বলো বলো, বেদের সেলেস্টিয়াল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, সলিলোকিও সেন্ট অ্যাগস্টাইনের, কার? কনসোলেশন অফ ফিলোলজি কার? বোয়েথিয়াসের লেখা। কনসোলেশন অফ ফিলসফিটা কার লেখা? বোয়েথিয়াসের লেখা। কার লেখা? এগুলো ল্যাটিনের ভালো ভালো বই ছিল, এগুলো ইংরাজিতে ট্রান্সলেট করেছিলেন উনি। তোমাদের হয়তো মনে হচ্ছে স্যার একই জিনিস বারবার বলছে কেন? কারণ এইগুলোই আসবে পরীক্ষাতে, এইগুলোই পরীক্ষাতে আসবে। তো যে জায়গাটা আসবে সেই জায়গাটা আমি বারবার হ্যামারিং করে দিচ্ছি। আমার তরফ থেকে কোনো গাফিলতি থাকবে না জিনিসটা। তোমরা যদি না পড়ো, বাড়িতে না রেডি করো, দ্যাটস ইয়োর ফল্ট। পরীক্ষাতে তুমি মিস করে আসবে, আমার দুঃখ লাগবে, কিন্তু আমার কোনো অপরাধ বোধ হবে না, ঠিক আছে? ইফ ইউ গেট লেস মার্ক, আই উইল ফিল স্যাড ফর ইউ, বাট আই উইল নট হ্যাভ গিল্টি ফিলিং। তার কারণ গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি বারবার বলে দিচ্ছি, রিপিটেড করিয়ে দিচ্ছি। এবার যদি তাও জেনে শুনে না করছো, একদম তোমার দোষ, ওটা আমার কিচ্ছু করবার নেই। প্রোজ রাইটার হিসাবে আমরা 3টে প্রোজ রাইটারের কথা পাই। কি কি প্রোজ রাইটার? কিং অ্যালফ্রেড, অ্যালফ্রেড উলফস্টার। মানে আমি কীরকমভাবে পড়াচ্ছি, আমি পিন পয়েন্টেড পড়াচ্ছি, যেটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, ব্যাস ওই পিন পয়েন্টেড জিনিসগুলো, তার সাথে যেটা জানতেই হবে সেগুলো তো পড়াচ্ছি, পরীক্ষার দৃষ্টিকোণটাকে আগে রাখছে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে একটা বিখ্যাত কবিতা লেখা হয়েছিল, কবিতার নাম ছিল দ্য ড্রিম অফ দ্য রুট। কি? ড্রিম অফ দ্য রুট। কে লিখেছে? সিনিয়র। কি লিখেছে? সিনিয়র। আচ্ছা, জেনেসিস কার লেখা? কিডমন। কার লেখা? কিডমন। তাহলে ড্রিম অফ দ্য রুট কার লেখা? সিনিয়রের লেখা। আর জেনেসিস কার লেখা? কিডমনের লেখা। ফাদার অফ ইংলিশ প্রোজ, মানে তার হাত দিয়ে ইংলিশ প্রোজ শুরু হলো, সেই ব্যক্তিটার নাম কি? কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেড ডেন্সের ডাকাতদের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করেছিলেন, যে চুক্তিটার ফলে ইংল্যান্ডে বহুদিন পর্যন্ত শান্তি ফিরে এসেছিল। সেই চুক্তিটার নাম কি? ট্রিটি অফ ওয়েডমোর, মানে বেশি করে বিয়ে হোক, ট্রিটি অফ ওয়েডমোর। উইথসিড মানে কি বলো? ফার ট্রাভেলার, দ্য ফার ট্রাভেলার বা হোয়াইট গড। ভেরি গুড, দ্য ফার ট্রাভেলার। আচ্ছা, বলছে দুটো অ্যাংলো স্যাক্সন লাভ পোয়েমের উদাহরণ দাও, যেখানে ভালোবাসার কথা তুই পাবি। অ্যাংলো স্যাক্সন কিভাবে কোয়েশ্চেনটা ঘুরিয়েছে দেখ। দুটো অ্যাংলো স্যাক্সন লাভ পোয়েমের উদাহরণ দাও। এবার তুই তো ভাবতে শুরু করলি, পোয়েম তো অমনি কিছু নেই, আছে হিরোইক পোয়েম, এলিজি, রিলিজিয়াস পোয়েম আর প্রোজ, 4 ধরনের তো আছে। লাভ পোয়েমের ক্যাটাগরি কোন দিক থেকে বেরিয়ে গেল? এলিজিগুলো থেকে টানছে তার মানে।
বোঝার চেষ্টা কর। এলইজি গুলো থেকে প্রেম সংক্রান্ত, হাজব্যান্ড মেসেজ, তুই হাজব্যান্ড মেসেজ কি ওয়াইফকে মিস করছে, তো ভালোবাসা সংক্রান্তই তো হচ্ছে। ওয়াইফস কমপ্লেন, উল প্যানেড ওয়াচার, এগুলো তাহলে লাভ পোয়েমের ক্যাটাগরিতে পড়ে গেল। কিভাবে টুইস্টটা দিয়েছে দেখ, ঠিক আছে। এটা এসেছিল কল্যাণী ইউনিভার্সিটিতে 2000 সালে। কোন অ্যাংলো সেকশন পোয়েম ন্যাশনাল ডিফিটকে সেলিব্রেট করে? দ্য ব্যাটল অফ মেলডন। দ্য ব্যাটল অফ মেলডন 2000 সালে এসেছিল কল্যাণী ইউনিভার্সিটি। কিং অ্যালফ্রেডের লেখা যে কোনো দুটো বইয়ের নাম বলো। আমরা 5টা ট্রান্সলেশন বললাম এই মাত্র, 5টার মধ্যে থেকে যে কোনো দুটো বলতে বলছি, ঠিক আছে। 5টা বললাম না ট্রান্সলেশন, ঠিক। মানে যেগুলো মূল জিনিস যদি করে যাস কোয়েশ্চেন টুইস্ট হলেও পেরে যাবে, বুঝতে পারছিস কি না? যেটা মূল বারবার বলছি আমি, হ্যামারিং করছি জায়গাটাকে, তো ওইটা যদি না করছে তাহলে তো মুশকিল হয়ে যাবে পুরো তোমার। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে বিউলফের বাবার নাম কি? একদিও। কি নাম? একদিও। বিউল কোথাকার যোদ্ধা ছিল? গেটস। গেটস, এবং সেই জন্য গেটিস কিং বলা হয়। গেটিস কিং বলা হয়। কোথাকার রাজা ছিল? গেটস। দরজার সামনে থাকতো নাকি? গেটস মানে টালবা গেটস। আর সেই জন্য রাজাটাই কি বলা হতো? গেটিস কিং। গিটি বিক্রি করতো মনে হয়, চুন বালি গিটি, সেই জন্য গেটিস কিং বলছে নাকি। আচ্ছা বলতো, বিউল গল্পটা যদি পড়ি, ওখানে একজন ডেনমার্কের রাজাকে পায়, যেটা যোগ্য ভালো মহারাজা ছিল, কিন্তু রাক্ষস নিয়ে বেচারা বিরক্ত হয়ে গেছে। মনীষা বলবে সেই রাজাটার নাম কি? ম্যাডাম তুমি ঝাড় পেয়ে যাবে। এই নিয়ে তোমার 5টা 6টা 7টা ক্লাস হচ্ছে, আর এই ক্লাসগুলোতে আমি প্রত্যেকদিন আমি বলছি, আর তুমি রেডি করে আসছো না। আর এটা এমন কিছু প্রশ্ন নয় যেটা বিরাট কঠিন প্রশ্ন। কেন পড়ছো না? ঘরে পড়ে এসো। এটা যে প্রথম দিন ক্লাস অ্যাটেন্ড করেছে সেই পেরে যাবে। রাজাটার নাম ছিল হ্রদগার। রাজাটার কি নাম ছিল? হ্রদগার। কি নাম ছিল? হ্রদগার। পড়াশোনা করে এসো, নাহলে নিজের লাইফটাই ওয়েস্ট করছো তুমি এখন, আর কিছুই করছো না। এত এটা বেসিক প্রশ্ন ম্যাডাম, আমি ভাত খায়ের মতো, যে আমি ভাত খাই ইংরাজি বলো, তোমার তো বলা উচিত আই ইট রাইস অমনি বটে। যে বিউলফের যে রাজাটা ছিল, সেই রাজাটার নাম কি? হ্রদগার। হ্রদগার একটা আনন্দ মহল বানিয়েছিল। সেই আনন্দ মহলটা নিয়েই রাক্ষসটা উৎপাত করত। সেই আনন্দ মহলটার নাম কি? হিওরট। কি নাম? হিওরট। আনন্দ মহলটার নাম কি? হিওরট। একটা রাক্ষস আসতো, তুমি রাক্ষসটার নাম বলবে। একটা রাক্ষস আসতো উৎপাত করবার জন্য, বলো রাক্ষসটার নাম কি? বিউল, প্রশ্নটা শোনো ভালো করে। বিউল গল্পটাতে একটা রাক্ষস এসে ওই হিওরট নামক জায়গাটাকে ভেঙে চুরে নষ্ট করে দিত, লোককে খেয়ে দিয়ে চলে যেত। সেই রাক্ষসটার নাম কি? থেমে যাও, কে পারবে? বলো বলো। গ্রিন্ডাল। দেখছো কত পিছনে পড়ে যাচ্ছে ম্যাডাম। তুমি আজ থেকে পড়াশোনা শুরু করে দাও। মানে আমি বুঝতে পারছি না তুমি এতদিন ধরে ক্লাসে কি করছো, যদি এই বেসিক প্রশ্নের উত্তর যদি না দিতে পারবে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এমনি চলবে না, কিন্তু এমনি পড়াশোনা চলবে না। এগুলো বেসিক প্রশ্ন। যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটু একদিন দুদিনও ক্লাস করেছে সবাই জানে এগুলো বেসিক প্রশ্ন। দিস আর বেসিক কোয়েশ্চেন্স। এই প্রশ্ন যদি পরীক্ষাতে দেয় এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না। আচ্ছা তাহলে যাই হোক, রাক্ষসটার নাম কি? যে প্রথম রাক্ষসের বিউল মেরেছিল? গ্রিন্ডল। কি নাম ছিল? গ্রিন্ডল। গ্রিন্ডলের মা উঠে এসেছিল সমুদ্র থেকে এবং উৎপাত শুরু করেছিল। সেই মাটার নাম কি ছিল? মেরিউল। কি নাম ছিল? মেরিউল। কি নাম ছিল? মেরিউল বা সিউল। বাহ, ভেরি গুড ম্যাডাম। বা সিউল। বিউলফের শেষ পোর্শনটাতে, শেষ অংশে আরেকটা রাক্ষস আসছে, সবকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। সেই রাক্ষসটাকে বিউল মারছে, কিন্তু বিউল সেই রাক্ষসের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মরে যাচ্ছে। সেই রাক্ষসটার নাম কি? ফায়ার ড্রাগন। কি নাম? ফায়ার ড্রাগন। বিউলফে এই যে বিউল পোয়েমটা রয়েছে, কত লাইন আছে? 3182টা লাইন আছে। কটা লাইন আছে? বিউল কবিতাটা 2 খণ্ডে বিভক্ত। কি কি খণ্ডগুলো? বল বল।
ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এই দুটো পার্টের মধ্যে কোনটা বেশি জোরালো, কংক্রিট বা বলতে পারি সুন্দর? ফার্স্ট পার্ট। আর কোনটাতে অনেক কিছু ব্রেক হয়েছে, কোনটাতে নড়বড়ে হয়ে গেছে? সেকেন্ড পার্টটা। বুঝতে পারলে কিনা? আচ্ছা বলো, বিউলকে এপিক বলবো না বলবো না? সন্দীপ বাবু আপনি বলবেন। সন্দীপ বাবু আমার স্যারের নাম, বিরাটই ভালো স্যার, আই রিয়েলি লাইক হিম। কিন্তু তোর নামও সন্দীপ, এবার তুই তো একটু তো উত্তর দে। সন্দীপ বাবু তো যিনি যার কাছে পড়েছি, অসাধারণ সুন্দর টিচার। আচ্ছা বল সন্দীপ, তোর নাম যেহেতু সন্দীপ, তোর কাছ থেকে আমি উত্তর আশা করবো, বল। আচ্ছা অন্য কেউ পারবে? বিউল এপিক কিনা এ নিয়ে এখনো ঝামেলা চলছে, ঠিক আছে? আমরা বলার কে যে এপিক কিনা? আমাদেরকে দুটোই ওপিনিয়ন বলে দিতে হবে, যে এটা এপিকও আর এটা এপিক নয়ও। বুঝতে পারলে কিনা? এপিক হওয়ার কিছু কোয়ালিটি আছে বাবু এটার জন্য। বিউলকে এপিক বলে তাই কিছু লোক, কিন্তু কেউ কেউ বলে এটার মধ্যে এপিক্যাল কিছু কোয়ালিটি নেই, তো সেটা নিয়ে অবজেকশন আছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা বলবে, সেন্ট আগস্টাইন নামক একটা সাধু ছিল, যে ইংল্যান্ডে এসে খ্রিস্ট ধর্মটাকে স্প্রেড করে দিয়েছিল পুরোপুরি। সে সেন্ট আগস্টাইন যখন ব্রিটেনে আসছেন, কত সালে আসছেন? 597 এডিতে। কত সালে আসছেন? 597 এডিতে। 597 এডিতে। আচ্ছা অ্যাংলো স্যাক্সন যুগের দুটো হোমিলিস্টের নাম বলো। এইটাই তোমাকে ভাবতে হবে, হোমিলিস্ট তাহলে কে রে ভাই? তোর এমনি মাথায় আসবে, হোমিলিস্ট তো পাইনি। দেখো হোমিলিস্ট হচ্ছে যে ধর্মের কথা বলবে এবং কি সেটাকে খানিকটা প্রোজ আকৃতিতে নিয়ে যাবো। তোমাকে টানতে হবে অ্যালফ্রিক এবং উলস্টান। অ্যালফ্রিক এবং উলস্টান, এই তো তুমি বললে ম্যাডাম, ভেরি গুড। আচ্ছা বলবে, অ্যাংলো স্যাক্সন যুগের দুটো কম্পাউন্ড ওয়ার্ড বলো, যেটা কল্যাণী ইউনিভার্সিটি 1999 এসছে। কম্পাউন্ড ওয়ার্ড অ্যাংলো স্যাক্সন যুগের। ওয়েল ওয়ে, রোডকে বলা হতো, সমুদ্রকে বলা হতো, সমুদ্রকে বলা হতো ওয়েলস ওয়ে, মানে তিমি মাছের রাস্তা। তিমি মাছের রাস্তা কোনটা হবে? সমুদ্রই হবে, তো এটা ওয়েলস ওয়ে। আর আরেকটা হচ্ছে, হ্যাঁ বলতে পারিস, আরেকটা বলতে পারিস সোয়ান পাথ, ঠিক আছে, যেটা সমুদ্রকে বলতো, ঠিক আছে, ফর সি। এবং কি ওয়েভস জার্নি ফর ফ্লাড, ওয়েভস জার্নি ফর ফ্লাড। যদি তুই ওয়েভস জার্নি, ঢেউগুলো যেন জার্নি শুরু করে দিয়েছে, ওয়েভস জার্নি, সেটাকে বন্যাকে বলা হতো। বন্যা কি বলতো? ওয়েভস জার্নি। সেই যুগে বন্যাকে ওয়েভস জার্নি বলতো। এবং কি সেই যুগে সমুদ্রকে কি বলতো? ওয়েলস পাথ, ওয়েল পাথ। আচ্ছা বল, এখানে একটা প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্নটা। বলছে অ্যাংলো স্যাক্সন যে লাইনগুলো হতো, প্রত্যেকটা লাইনে, ঠিক আছে, প্রত্যেকটা লাইনে কটা করে হাবস থাকতো বলো? 2, একদম ঠিক। দ্য এভরি লাইন অফ দ্য ভার্স হ্যাড টু হাবস, দুটো করে হাবস থাকতো, অ্যান্ড 4 স্ট্রেস থাকতো, এবং 4টা করে স্ট্রেস পড়তো। তাহলে কি দুটো হাবস থাকতো আর 4টা করে স্ট্রেস পড়তো। স্ট্রেস মানে কি জানিস? একটা কথা উচ্চারণ করার জন্য কিছু জায়গায় জোর দিই, জোরটাকে স্ট্রেস বলছে। জোরটাকে কি বলছে? স্ট্রেস। তাহলে ওরা যে কবিতার লাইনগুলো করতো, লাইনটা হতো, মাঝখানে একটু গ্যাপ নিয়ে আরেকটা লাইন আসতো, আর স্ট্রেস পড়তো 4 বার, 4 বার স্ট্রেস পড়তো। তাহলে এক কথায় কি হলো? লাইনগুলো কেমন হতো রে সুমন্ত? বল বল। দুটো হাফস থাকতো, দুটো হাফ, হাফ হাফ লাইন বুঝিস? হাফ মানে কি? অর্ধেক। 2 হাফস থাকতো, আর কি দুটো হাফ মিলে একটা গোটা বাক্য হতো, আর 4টা স্ট্রেস পড়তো। কি পড়তো? 4টা স্ট্রেস পড়তো। নিচে অবশ্য ছোট লাইন থাকতো, একটা সিঙ্গেল হাফ থাকতো, তখন আবার দুটো স্ট্রেস পড়তো। এইভাবে আবার দুটো হাফস পড়তো, তখন 4টা তোমার স্ট্রেস পড়তো। এমনি করে করে আসতো। তো এক কথায় মনে রাখবি, দুটো হাফস আর 4টা স্ট্রেস, 4টা স্ট্রেস। প্রশ্ন হচ্ছে, আমরা 4টা ম্যানুস্ক্রিপ্ট পাই অ্যাংলো স্যাক্সন যুগে,
যে ম্যানুস্ক্রিপ্টগুলো পড়ে আমরা এত কিছু জানতে পারছি, সেই 4টা ম্যানুস্ক্রিপ্টের বা বইয়ের নাম বলে দেয় আমাকে, যেটা নিয়ে আমরা অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে জানতে পারছি। দ্য বিওল্ট এমএস, দ্য জুনিয়াস এমএস, এক্সোডাস, হ্যাঁ এই দ্য এক্সিটার বুক আর দ্য ভার্সিলি বুক। তুমি একবার পরিষ্কারভাবে বলতে পারবে? বলো। দ্য বিওল্ট এমএস, দ্য জুনিয়াস এমএস, ভার্সিলি বুক আর দ্য এক্সিটার বুক। ভেরি গুড। আমি কিন্তু পরপর প্রশ্নগুলো করে দেখে যাচ্ছি আর দেখছি এখনো পর্যন্ত সবাই উত্তর দিচ্ছে। দ্যাটস ভেরি গুড। আচ্ছা বলতো, স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি পর্যন্ত একটা প্রশ্ন করছি, এটা পড়াশোনা থেকে একটু ডাইভার্সন আছে ইচ্ছাকৃতভাবে, কোন জায়গাটাতে স্টুডেন্টসরা সব থেকে বেশি ডুবে? কলেজ। সব থেকে বেশি কোথায় ডুবে? কলেজ। মাধ্যমিক পর্যন্ত কেউ ডুবে না, কারণ প্যারেন্টিয়াল গাইডেন্স থাকে, প্যারেন্টিয়ার বা হোমলি গার্জেনশিপের একটা গাইডেন্স থাকে। তুই পড়বি না মানে তো পিটিয়ে পিটে পড়াবে মাধ্যমিক সামনে, ঠিক আছে, মাধ্যমিকের সামনেটাতে তোর এত ক্ষমতা থাকে না রে সেই সময় যে আমি পড়বো না, ঘুরতে যাবো। তো ওই সময়টাতে ঘর থেকে তোকে পড়িয়ে দেয়, তো সামহাও ওই গার্জেনশিপের আন্ডারে তুই সেফ থাকিস, ডুবে যাস না। হ্যাঁ একটু খারাপ রেজাল্ট হয় তো হয়তো কোনো সাবজেক্ট উইকনেসের জন্য, কিন্তু সামগ্রিকভাবে তুই ডুবে যাস না ওই জায়গাটা। ডুবতে শুরু হয় 11-12 থেকে, বিশেষ করে 11-এ, বুঝতে পারলে? 11-12-এ একটু ডুবে যায়, ওখান থেকে শুরু হলো স্টার্টিংটা। আর কলেজটা হলো টার্নিং পয়েন্ট। কলেজে হয় কোনো স্টুডেন্ট পুরোপুরি ডুববে, আর না হলে কলেজে কোনো স্টুডেন্ট পুরোপুরি রাইজ করে যাবে। কলেজটা এমন জায়গা, অর্ধেকজন ডুবে যাবে দেখবে, সে বিভিন্ন কারণে। কি পলিটিক্স হতে পারে, কলেজ পলিটিক্স হতে পারে, কলেজ প্রেম হতে পারে, ঠিক আছে, বা বলে অন্যান্য ফ্যামিলি প্রেশার হতে পারে, পড়াশোনা ছেড়ে দেয় কেউ কেউ, বিয়ে হতে পারে, ধরে বিয়েই করে নিল রাজীব কলেজে পড়তে পড়তে, ঠিক আছে, তো গেল পড়াশোনা আর কি। তো কলেজটা একটা টার্নিং পয়েন্ট বটে, হয়তো তুই রাইজ করবি বা তুই ডুববি কলেজটাতে। তো সেই জন্য এত স্ট্রিক্ট হচ্ছে আমি, জায়গাটাতে একটু ঠিক কর, কলেজের জায়গাটায় টার্নিং পয়েন্টের জায়গা বটে। ইউনিভার্সিটি পর্যন্ত আর কলেজ যখনই শেষ হবে তোকে আর কেউ বলবে না, তুই জানিস না পড়লে আমি চাকরি পাবো না, ওটা কলেজ পার হওয়ার পর আসবে ওই স্টেজটা, কেউ বলবে না। কিন্তু তোকে নিজের খিদাতেই তুই দেখবি পড়ছিস তখন, ঠিক আছে, কারণ চাকরি চাই, এমনি সিচুয়েশন, তোর গার্লফ্রেন্ড বলছে চাকরি লাগাও, ঠিক আছে, এরকম হয়ে গেছে সিচুয়েশন। কিন্তু তুই তো ফান্ডামেন্টালি উইক করে রেখেছিস নিজেকে, নিজ দিকটা, তখন তো আরোই মুশকিল হয়ে যাবে তোর। যাই হোক, জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট থেকে দুটো কবিতার নাম বল। জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, 4টা ম্যানুস্ক্রিপ্টের কথা আমাকে বললি তোরা, বিওল্ট এমএস, জুনিয়াস দ্য এক্সিটার বুক, দ্য ভার্সিলা বুক, আমাকে বললি ভার্সিলি বুক। জুনিয়াস আমি বলছি যে বইটা রয়েছে, যে জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, ওখান থেকে আমাকে দুটো পোয়েম বলে দে। বলেন বলেন। ওইটাই বুদ্ধিটা, যে কোনো রিলিজিয়াস পোয়েমগুলো জুনিয়াস বুকটাতে রয়েছে। ড্যানিয়েল, এক্সোডাস, ড্যানিয়েল বলে দে, এক্সোডাস বলে দে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা বলো, এটা কোন অ্যাংলো সেকশন কবিতাতে একজন ফিমেল ওয়ারিয়র কথা বলছে এবং ফিমেল ওয়ারিয়র প্রোটাগনিস্ট রয়েছে? অদ্ভুত প্রশ্ন। কোন অ্যাংলো সেকশন পোয়েমে একজন ফিমেল ওয়ারিয়র রয়েছে এবং সেই হলো প্রোটাগনিস্ট? কেমন দিয়েছে বল কোয়েশ্চেনটা? অ্যাংলো সেকশন তো সব জেনে বসে আছিস, কিন্তু তাহলে উত্তর দে। এটা দিয়েছে 1996 এসছে কেইউ। তখন এরা সবাই বলছে আমাদের জন্ম হয়নি, তখনকার প্রশ্ন জিজ্ঞেস করছে স্যার। বলো। জুডিথ, কেমন টানলো? কিডমনের লেখা জুডিথ, JUDITH। কবিতার নাম কি মনে রাখবে? ওই ইন্সপায়ার্ড হচ্ছে ধর্মধারা, কিডমনের লেখা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে রে, উত্তর দেওয়ার চেষ্টা করবি।
কোন অ্যাংলো স্যাক্সন পোয়েমে কাঠের উপর খোদাই করে চোখের জল ফেলা হয়েছে? কাঠের উপর খোদাই করে মানে দুঃখ প্রকাশ করা হয়েছে, চোখের জল ফেলেনি, দুঃখ প্রকাশ করেছে। কি? হাজবেন্ডস মেসেজ। মনে আছে? এগুলো বোঝাচ্ছিলাম। সেই যুগের মেসেজ পাঠানো, কাঠের খোদাই করে সমুদ্রে পাঠিয়ে দিচ্ছিল হাজবেন্ডটা, নাম হচ্ছে হাজবেন্ডস মেসেজ। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কেনিংস কি? KENNINGS, কেনিংস কি? কেনিংস কি? উত্তরটা হচ্ছে, মনে রাখবে, এখনই জিজ্ঞেস করবো আরেকবার। কেনিংস হলো মেটাফরিক্যাল কম্পাউন্ডস। কেনিংস হলো মেটাফরিক্যাল কম্পাউন্ড। যেমন কম্পাউন্ড পেলাম না, ওই যে ওয়েলস রোড সমুদ্রকে বলছে, ফ্লাডস জার্নি, এই সরি ওয়েভস জার্নি ফ্লাডটাকে বলছে। এগুলি যেমন ছিল অ্যাংলো স্যাক্সন যুগের কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক সেই রকম মেটাফরিক্যাল কম্পাউন্ডগুলোকে কেনিংস বলা হয়। মেটাফরিক্যাল কম্পাউন্ডসগুলো কি বলা হয়? কেনিংস। কেউতে 1995 এসছে প্রশ্নটা। মেটাফরিক্যাল মানে বাইরে থেকে এক মনে হবে, ঠিক আছে, ভেতরে আর একটু গভীর অর্থ থাকে, ওই একই ধরনেরই বটে। যেমন ধর ফ্লেশ কোট বলছে, ফ্লেশ কোট, ফ্লেশ মানে কি? রক্ত মাংস, মাংস। ফ্লেশ কোট, শরীরটাকে ফ্লেশ কোট বলছে। ফ্লেশ কোট, শরীরটা কি? বডি, বডিটা কি বলছে? ফ্লেশ কোট। বডিটাই কি বলছে? ফ্লেশ কোট। যেমন ধরো এখানে বলছে হেড জুয়েল, তোর মাথার মধ্যে যদি বলি দুটো অমূল্য রতন আছে, তো মাথাটার মধ্যে, ফেসটার মধ্যে কি? চোখগুলো, ওটাকে হেড জুয়েল বলছে। এগুলোকে ক্যানিংস বলে। এগুলো কি বলা হয়? ক্যানিংস। এই যে শব্দগুলো মানে একটু ঘুরিয়ে বলছে, তো ভাবতে হচ্ছে জিনিসটা কি বলতে চাইছে। হেড জুয়েল, হি লস্ট ওয়ান অফ হিজ হেড জুয়েল, মানে এটা কি বললো? হি লস্ট ওয়ান অফ হিজ হেড জুয়েল, মানে হি লস্ট হিজ ওয়ান আই। এই যে ঘুরিয়ে কথাটা বলাটা, চোখটাকে হেড জুয়েল বলে দিল। এগুলো হলো কেনিংস। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে কোন অ্যাংলো স্যাক্সন ধার্মিক কবি ডিভাইন ইন্সপিরেশন পেয়েছিল, ঈশ্বরের দ্বারা অনুপ্রেরিত হয়েছিল? কে? কিডমন। কি নাম? কিডমন। নামটা মনে রাখবে। আরে অ্যাসার তো কিং অ্যালফ্রেডের বায়োগ্রাফার ছিল, ও তো কবি ছিল না, বায়োগ্রাফার ছিল। তুই যার কথা বলছিস। আর অ্যাসার মানে আমার বারবার ল্যাপটপেরই কথা মনে পড়ে যায়। অ্যাসার বলে একটা সে কোম্পানি আছে না, যাই হোক, অ্যাসার ছিল কিং অ্যালফ্রেডের বায়োগ্রাফার, ঠিক আছে। আর উত্তরটা তাহলে কি হবে? কিডমন। থার্মোলিউপিয়াড অ্যাংলোস কে লিখেছে? উলস্টান। বাহ, উলস্টানকে বিরাট পছন্দ করেছে মনে হচ্ছে, সবাই নামটা বলে দিল উলস্টান। কিরকম প্রশ্নটা দিয়েছে দেখ, দেখ প্রশ্নটা কি দিয়েছে। নেম দ্য মেল মনস্টার বিউলফ হ্যাড ফট অ্যান্ড ডিফিটেড। তার মানে গ্রিন্ডলেই হবে। সিউল তো হবে না, ও তো ফিমেল মনস্টার ছিল, ঠিক আছে। আর ফায়ার ড্রাগন তো হবেই না, জন্তু ছিল, তাই না? তো কিরকম টুইস্টটা দিয়েছে দেখ। ওটা ভ্যারিয়েশন করে, রিমিক্স করে দিয়েছে, দ্যাট ইজ নট রাইট। যখন একটা সাহিত্য যখন মুভিতে তৈরি হয়, যদি ডিরেক্টরের মনে হয় যে এটা চলবে না, দে রিমিক্স করে এটা অ্যাড করে দেয়, তো সেটা করেছে বিউল মুভিটা। আচ্ছা বল, এখানে বল কিং অ্যালফ্রেডের নাম পাই আমরা, ঠিক আছে। কিং অ্যালফ্রেড ট্রিটি অফ ওয়েডমোর করলো, কিং অ্যালফ্রেড 5টা বড় বড় ট্রান্সলেট করলো, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন যুগে বা কোন সেঞ্চুরিতে এগুলো করেছিল? কোন সেঞ্চুরি? 9th সেঞ্চুরি। দ্যাটস ভেরি গুড।
এখানে প্রশ্ন হলো, এটাই প্রশ্নটা, যে কোন সেঞ্চুরিতে এসেছিল, কোন সেঞ্চুরি। এখনই আমি এটা কমপ্লিট করব, আবার আমি তোমাকে 10 মিনিট পড়তে দেবো এগুলো, আবার আমি জিজ্ঞেস করবো জিনিসগুলো। এটা আমার চাই, ক্লিয়ার চাই আমার। অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজার নাম কি? কিং হ্যারল্ড। যোগ্য ছিল না অযোগ্য ছিল? যোগ্য রাজা ছিল, ভালো রাজা ছিল, কিন্তু হেরে গেছিল, রাইট? কার সাথে লড়াই করে হেরেছিল? উইলিয়াম দা কনকারার। লোকটা লাক ফ্যাক্টর ছিল, আর কিছু, ঠিক আছে? লোকটা কিন্তু লাক ফ্যাক্টর ছিল, উইলিয়াম দা কনকারার। উইলিয়াম দা ফার্স্ট বলার, উইলিয়াম মানে জিতে নিয়ে নাম নিয়েছে কনকারার। কনকার করলো, তখন যাতে ওকে যুগ যুগ ধরে ওই নামেই সবাই জানে যে উইলিয়াম দা বিজেতা, ঠিক আছে? ওই জন্য নামটা নিয়ে নিল উইলিয়াম দা কনকারার। উইলিয়াম দা ফার্স্ট ছিল। ও বৈধ সন্তান ছিল না, জানিস তো, একটা ইলিজিটিমেট চাইল্ড ছিল, কিন্তু যাই হোক পলিটিক্যাল পাওয়ার ভালো ছিল, পলিটিক্যাল মাইন্ডেড ছিল, মিন মাইন্ডেড ছিল বলতে পারিস, কিছুটা মানে হীন প্রকৃতির ছিল লোকটা, মহান ছিল না। যাই হোক, এখন ইতিহাস তাকে নিয়ে লেখা হবে যে সিংহাসন পাবে, রাইট? ইতিহাস লিখবার জন্য তোকে বাঁচতে হবে সব থেকে প্রথমে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট, বুঝতে পারলি? কর্ণ তো মহান ছিলই, কিন্তু অর্জুনেরই বীরত্ব গাওয়া হয়েছে কোথায়? দ্য মহাভারত, ঠিক আছে? আচ্ছা, 1340 থেকে 1400 পর্যন্ত কার যুগ চলেছে? কেমন প্রশ্নটা ঘুরছে দেখ। 1340 থেকে চসারে, কি নাম? চসার। চসার এজটা কত সাল থেকে কত সাল চলেছে এইটা যেমন আসতে পারে, এইটাও আসতে পারে প্রশ্ন। 1340 থেকে 1400 কার যুগ চলেছে? যুগটার নাম চসার এজ। আচ্ছা, অ্যাংলো নরম্যান যুগটাতে আমরা কি কি ধরনের লেখাজোখা পাই ম্যাডাম? বলো। অ্যালিটারেটিভ পোয়েট্রি, ম্যাট্রিক্যাল রোমান্সেস, রিলিজিয়াস পোয়েট্রি, ব্যাস, ভেরি গুড। 1215-তে কি হয়েছে? ম্যাগনা কার্টা। এটা একটা দারুণ জিনিস। কিং জন ছিল সিংহাসনে, সব জমিদাররা ওকে ঘিরে ধরল, বললো সাইন করতে হবে, বললে সাইন করবো না, ঠিক আছে? নিয়ে একটা বলতে পারিস এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল, কিং জন বলছে সাইন করবো না, আর জমিদারগুলো, ডিউকগুলো সব ঘিরে ধরেছে, সাইন করতে হবে। শেষ পর্যন্ত ওকে ফোর্স করা হলো, বাধ্য করা হলো কিং জনকে, এবং সে বেচারা সাইন করে দিল। ওখানে কিং জন যে ম্যাগনা কার্টা সাইন করেছে অনেক ভালো হয়েছে, কারণ ওখানে প্রথম ইকুয়ালিটির কথা পাই আমরা, যে রাজাও আইন মানবে, রাজাকেও আইন মানতে হবে। একটা হত্যা করে নিয়ে বলতে পারে না রাজা যে আমি তো করতেই পারি, আমি রাজা, রাজাকেও আইন মেনে চলতে হবে, বুঝতে পারলে কিনা? ম্যাগনা কার্টা। তাহলে কোন রাজার আমলে হয়েছিল ম্যাগনা কার্টার? 1215, কিং জন। আচ্ছা, কি এটা বলকে ইংল্যান্ডের মাটিতে বা গোটা ব্রিটেনে একজন লিজেন্ডারি কিং এর কথা পাই, নাম কি? কিং আর্থার। কিং আর্থার নিয়ে অনেক গল্প আছে। কিং আর্থারের বিখ্যাত সেই রাউন্ড টেবিল, কিং আর্থারের সাথে কুইন গেনিভিয়ারের সম্পর্ক, কিং আর্থারের সাথে স্যার ল্যান্সলটের এন্ট্রি, রাইট? স্যার মড্রেডের সাথে কিং আর্থারের লড়াই, স্যার গাউইনের উপস্থিতি, রাইট? এই সমস্ত কিছু আমরা জানতে পারি কিং আর্থারের কাছ থেকে। আমরা যদি আমরা যদি রোমান্স গুলোতে যাই, মানে অ্যাংলো নরম্যান যুগের লেখা রোমান্সেস গুলোকে বোডেলের ক্লাসিফিকেশন অনুযায়ী কয় ভাগ করে গেছে? 4 ভাগে। কি কি? ম্যাটার অফ রোম, ম্যাটার অফ ফ্রান্স, ম্যাটার অফ ইংল্যান্ড, ম্যাটার অফ ব্রিটেন। ভেরি গুড। আচ্ছা, মিডল ইংলিশ অ্যালিটারেটিভ পোয়েট্রি কি কি? বার্ল, পেশেন্ট, পিউরিটি, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট। ভেরি গুড। আচ্ছা, এই নরম্যান যুগ বা মিডল ইংলিশ যুগ, এটাকে নরম্যান যুগ বলে বা এটাকে মিডল ইংলিশ যুগ বলে। এই মিডল ইংলিশ যুগ বা এই যে নরম্যান যুগটা চলছে, এই নরম্যান যুগে যে ধর্মের কবিতাগুলো লেখা হয়েছিল, সেই ধর্মের কবিতাগুলোর একটা দুটো নাম বলে দাও। নো ব্রো, দ্যাট ইজ ফ্রম অ্যাংলো স্যাক্সন। অ্যাংলো স্যাক্সনের রিলিজিয়াস পোয়েমগুলো ঢোকাও না এখানে। অ্যাংলো নরম্যান যুগের রিলিজিয়াস পোয়েম কি কি, এগুলো মনে রাখা বিরাটই সহজ। আরে পাপিরা সব মনে রাখ,
সিনার্স বি অ্যাওয়্যার। পাপীরা সব সতর্ক হও, সিনার্স বি অ্যাওয়্যার। আউল এন্ড নাইটিঙ্গেল, পোয়েমা মোরেল, আর কি কারসার মুন্ডি, অরমুলাম। ভেরি গুড। অরমুলাম কে লিখেছিল যখন অরমুলামের কথা এলোই? ওর্ম। রাজীব বৃত্তান্ত বলে একটা বই বার হয়েছে, ঠিক আছে? বইটা কে লিখবে? রাজীব। ব্যাস অমনি হল ব্যাপার। অরমুলাম কে লিখেছে? ওর্ম। ব্যাস এইরকম যদি কবিরা নাম দিত আমাদের কত সুবিধা হতো বলতো। রাইটারটা তো শিওর বোঝা যেত, তাই না? বলছি রাইটার গুলোর নাম না জানা থাকলে আরোই ভালো হতো নাকি? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, বলছে রোমের যে গল্পগুলো, ট্রয়ের গল্পগুলো, এইগুলো কিসে রয়েছে, কিসে পাওয়া যায়? ম্যাটার অফ রোমে। কিসে পাওয়া যায়? ম্যাটার অফ রোমে পাই। আচ্ছা, কিং আর্থারের গল্পগুলো কিসে পাই? ম্যাটার অফ ব্রিটেন। ম্যাটার অফ ব্রিটেন। আচ্ছা, কিং হর্ন, হ্যাভলক দ্য ডেন, গাই অফ ওয়ারউইক কোথায় পাই? ম্যাটার অফ ইংল্যান্ড। ম্যাটার অফ ইংল্যান্ড। এরা লোকাল কিং ছিল, লোকাল লিজেন্ড ছিল, বুঝতে পারলে কি না? তাহলে কিং হর্ন, গাই অফ ওয়ারউইক, কিং হর্ন, রাজাটা সিং ছিল নাকি রে? কিং হর্ন, গাই অফ ওয়ারউইক, কোথায় কোথায় গল্প? ম্যাটার অফ ইংল্যান্ড। চ্যান্সেল ডি রোল্যান্ড কোথাকার গল্প? ম্যাটার অফ ফ্রান্স। এই তো বলে দিচ্ছিস তুই, সবই বলে দিলি। ভেরি গুড, গুড বয়, পড়ে এসছে ছেলেটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, ভক্স ক্লেমেন্টিস, দ্য ভক্স ক্লেমেন্টিস অ্যান্ড কনফেসিও অ্যামেন্টিস কে লিখেছে? বাহ, হি ডিজার্ভ এ ক্ল্যাপ। জন গাওয়ার। কে লিখেছে? জন গাওয়ার। পিয়ার্স দ্য প্লাউম্যান কার লেখা? উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা। কার লেখা? উইলিয়াম ল্যাংল্যান্ড। এই ম্যাডামটাও ভালো বলছে, অর্ণবও ভালো বলছে। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দাও। সেই যুগে বেশ কয়েকটা, অ্যাংলো স্যাক্সন যুগের বেশ কয়েকটা ডায়ালেক্ট ছিল, স্থানীয় আঞ্চলিক ভাষা ছিল। কি কি ভাষাগুলো? নর্দাম্ব্রিয়া, নামগুলো বিরাট মনে থাকবে কিন্তু। কেন্টিস, নর্দাম্ব্রিয়া, কেন্টিস, মার্সিয়া, নর্থ, হ্যাঁ, ওয়েস্ট স্যাক্সন। নরম্যান যে কথাটা আমরা পাই সেটা কি থেকে এসছে? নর্থম্যান থেকে, উত্তর থেকে এসেছিল এরা, সেই জন্য নাম হয়েছে নর্থম্যান। নরম্যান বা নর্থম্যান যাদিকেই বুঝি, এরা কোন দেশের লোক ছিল? ফ্রান্স। কোথাকার লোক ছিল? ফ্রান্স। ওই দিক থেকে। দ্য ট্রাভেলস কার লেখা? জন ম্যান্ডিভেল। জন ম্যান্ডিভেলের লেখা। জন ম্যান্ডিভেলের লেখা দ্য ট্রাভেলস, বুঝতে পারলে কিনা? দ্য ট্রাভেলস কার লেখা? জন ম্যান্ডিভেল। দ্য ফোর পিস কার লেখা? জন হেইউড। জন হেইউডের লেখা দ্য ফোর পিস। ট্রোইলাস অ্যান্ড ক্রিসেডে, যেখানে 8000 লাইন আছে, এটা কার লেখা? চসার। চসার কার লেখা? চসার। ট্রোইলাস ক্রিসেডা কার লেখা? চসার। এটা হলো চসারের লংগেস্ট ন্যারেটিভ পোয়েম। লংগেস্ট ন্যারেটিভ পোয়েম ট্রোইলাস অ্যান্ড ক্রিসিডা, বুঝতে পারলে? তো এখানে প্রশ্ন আছে, সরাসরি প্রশ্ন, KU 1994, হোয়াট ইজ চসার্স লংগেস্ট ন্যারেটিভ পোয়েম? ট্রোইলাস অ্যান্ড ক্রিসিডা। কিন্তু চসার বিখ্যাত হয়েছিল কিসের জন্য? ক্যান্টারবেরি টেলসের জন্য। দ্য ক্যান্টারবেরি টেলসের জন্য।
এটা কে লিখেছে বল? হিস্টোরিয়া রেগাম ব্রিটানিয়া। বল স্যার এটা সেই সেই নান মুভিটার মন্ত্র করছেন যে ভূতটা সামনে, ওকে বল হিস্টোরিয়া রিগাম ব্রিটানিয়া। উনি ভূত দেখলে, সে ইংলিশ ভূত দেখলে উনি মন্ত্রটা পড়বি, বুঝতে পারলি? বল কে লিখেছে? হিস্টোরিয়া রিগাম ব্রিটানিয়া। বল কে লিখেছে? জিওফ্রে অফ মনমাউথ। জিওফ্রে অফ, বইটাও কঠিন, লোকটার নামটাও কঠিন, ঠিক ম্যাচ হয়েছে। জিওফ্রে অফ মনমাউথ, জিওফ্রে অফ মনমাউথ। হ্যাঁ মনমাউথ, মনে যা আছে মুখে বলে দেয়। আচ্ছা নরম্যান যুগে যে জিতলো এরা কত সালে জিতেছিল? 1066। মটেডি আথার কার লেখা? মটেডি আথার, পুরো আর্থারের জীবনীটা আছে ওইখানে মটেডি আথারে। কার লেখা? স্যার থমাস ম্যালোরির লেখা। কার লেখা? স্যার থমাস ম্যালোরি। কি নাম? মটেডি লেখা, মটেডি আথার। লোকটা বিরাট ডেঞ্জারাস ছিল, কি ভাবছিস? স্যার থমাস ম্যালোরি। হি ওয়াজ এ রেপিস্ট অ্যান্ড হি ওয়াজ এ মার্ডারার, কিন্তু লোকটা ভালো লিখতে পারতো, ওইটাই মটেডি আথার লিখেছে। কি নাম? স্যার থমাস ম্যালোরি। ডেঞ্জারাস লোক ছিল। আচ্ছা এখানে বল অ্যাংলো নরমান যুগে দুটো রিলিজিয়াস পোয়েমের নাম বলে দে। 1991 কেইউ, ওরমুলাম, কারসার মন্ডি, অনেক কিছু আছে। এখানে একটা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নের উত্তরটা দাও। স্যার থমাস ওয়াট এবং আর্ল অফ সুরি কিসের জন্য বিখ্যাত? সনেট নিয়ে এসেছিলেন ইটালি থেকে ইংল্যান্ডে, এবং সেটাকে ল্যাটিন থেকে ইংরাজিতে ট্রান্সলেট করেছিলেন এবং একটা বইয়ে প্রকাশিত করেছিলেন। সেই বইটার নাম হলো টোটাল স্মিথল্যান্ড। বইটার নাম কি ছিল? টোটাল স্মিথল্যান্ড। আচ্ছা নাটক যে তৈরি হলো, আমরা রেনেসা যুগে নাটকের উন্নতি পাই, ঠিক আছে, কিন্তু নাটক শুরু হয়েছিল চার্চের ঘর থেকে। কোথা থেকে শুরু হয়েছিল? চার্চের ঘর থেকে। সেখান থেকে নাটক আস্তে আস্তে তৈরি হলো এবং সেখান থেকে বাড়বাড়ন্ত হলো নাটকের। এবং আমরা নাটক বিভিন্ন ধরনের পাই, মিস্ট্রি প্লে পাই, মিরাকেল প্লে পাই, মোরালিটি প্লে পাই। একটা মোরালিটি প্লে নাম বলে দেয়, তারপর ইন্টারলুড পাই। কিন্তু আমার প্রশ্ন এত সমস্ত নাটক নয়, আমার একটা প্রশ্ন, একটা মোরালিটি প্লে নাম বলে দেয়। এভরিম্যান, এভরিম্যান, এভরি ওয়ানেই বলে দিয়েছিলি, কিন্তু বটে এভরিম্যান কথাটা কিন্তু এভরি ওয়ানেই হওয়া উচিত। শুধু কি পুরুষরাই মরে কোনো? এভরিম্যান, এভরি ওয়ানেই হওয়া উচিত ছিল। লোকটা যত জানে না যে লিখেছে, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে এভরি ম্যান। উত্তরটা হচ্ছে এভরি ম্যান। সে মৃত্যু আসছে, লোকটাকে রাত্রিবেলায় তুলছে, বলছে চলো তোমার সময় চলে এসছে। ও পুরো কাঁদছে, না আমি যাবো না, আমি সবাইকে ছেড়ে যাবো না। বলছে ঠিক আছে তুমি জিজ্ঞেস করে দাও কাকে কাকে তুমি নিয়ে যেতে চাও সাথে। ওর সাথে কেউ যাচ্ছে না। তখনও বুঝতে পারছে মানুষ একা। ও যাচ্ছে নিজের স্ত্রীকে ওটাতে, চলো তুমি যাবে আমার সাথে, আমার মরবার সময় তুমিও চলো। ও যাচ্ছে না। তখন লোকটা হ্যাঁ, লোকটা নিজের ছেলে মেয়ে গার্লফ্রেন্ড সবাইকে উঠাচ্ছে, কেউ যাচ্ছে না, ঠিক আছে। তো কি হলো? শেষে ওর প্রিয় বন্ধুকে, যার সাথে রোজ আড্ডা মারে, সিগারেট খায়, তাকে উঠাতে চলে গেছে। ও তো দরজায় বন্ধ করে দিচ্ছে। তখন লোকটা নিজেই বলছে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারলাম, আমি একা যাবো, আমি চলো। এভরিওয়ানে ও যখন যাচ্ছে, পিছন থেকে একটা লোক ছুটে ছুটে, বিরাট এই পাতলা দুবলা লোক, পুরো কাঞ্চন মল্লিক ছুটে ছুটে আসছে, ঠিক আছে। বলছে তুই কে রে? বলছে আমি হলাম নলেজ, সরি আমি হলাম ভালো কাজ, আমি হলাম ভালো কাজ। বলছে তোর এমনি দুর্দশা কেন রে? বলছে তুমিই তো আমাকে কিছু খাবার দাও নি, ভালো কাজ করো নি সারা জীবনে। বলছে আমিই তোমার সাথে যাবো। ওকে ভালো, ভেরি গুড।
তারপর দেখলে আরেকটা সুন্দর মেয়ে আসছে, বলছে এ কে? এ সুন্দর মেয়ে, বলছে আমার বোন, ও হচ্ছে নলেজ। কি নাম হচ্ছে? নলেজ। তখন এরা তিনজন আর ডেথ চারজন মিলে জার্নি শুরু করলো। অনেকটা যাওয়ার পর নলেজ বলছে আমি আর যেতে পারবো না, মাই জার্নি ইজ ওভার। তখন বলছে ভালো কাজ বলছে চলো আমি যাবো তোমার সাথে। অনেকটা যাওয়ার পর ভালো কাজ একটা জায়গায় থেমে যাচ্ছে, বলছে এবার তোমাকেই ফেস করতে হবে, গডকে ফেস করতে হবে, ইউ শুড গো অ্যালোন। এইটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে, এইটার জন্য এটাকে বলা হয় এভরিম্যান। এটা একটা মোরালিটি প্লে, যেটা নিয়ে আমরা নৈতিক চিন্তা ভাবনাগুলো পেয়ে থাকি। দিস ইজ মোরালিটি প্লে। বলো বুঝতে পারলে কিনা? দেখে নাও একবার, তোমার জিজ্ঞেস করছে।